এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ এখানে আসছেন জম্মু কাশ্মীরের এমন এক নেতাকে যিনি সবসময় কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকেন, এমন একজন নেতা যে এক সময় মিলিট্যান্ট ছিলেন এবং আজ মহাত্মা গান্ধীর পথে চলার কথা বলেন। প্লিজ ওয়েলকাম জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিক। আর ইয়াসিন মালিকের ওপর আজকের এই বিশেষ মোকদ্দমার জন্য আমরা জাজ হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ইন্টারন্যাশনাল ফেমের সুপরিচিত সাংবাদিক জাভেদ নকভিকে। প্লিজ ওয়েলকাম স্যার। আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ জাভেদ নকভির অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা যাক। মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে প্রথম অভিযোগ ইয়াসিন মালিকের ওপর। আপকি আদালতে জেকেএলএফ এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে উনি হলেন শান্তির শত্রু। ইয়াসিনজি, নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার হলেন উনি নওয়াজ শরীফকে হিন্দুস্তানে আমন্ত্রণ জানালেন। উনি নিজের তরফ থেকে একটা শান্তির পথ, পিস প্রসেস শুরু করেছিলেন। আপনি পিস প্রসেসটাকে স্পয়েল করে দিলেন, যেটা নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। না, আমি পিস প্রসেসকে স্পয়েল করিনি, বরং আমি শুধু পিস প্রসেসকে স্ট্রেনথেন করতে চাইছি। কারণ হলো পিস প্রসেসের মানেটা কি? যতক্ষণ পাকিস্তান থেকে যারা যারা এসেছে, সে প্রাইম মিনিস্টার সাহেবই আসুক, প্রেসিডেন্ট আসুক, ফরেন মিনিস্টারই আসুক বা ফরেন সেক্রেটারিরাই আসুক, এই সব লোকেরা তারা সবাই কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলেছেন আর হিন্দুস্তানি স্টেট তাদের ফ্যাসিলিটেট। কিন্তু নিজাম বদলে গেছে। আপনি বোঝেননি, নওয়াজ শরীফ সাহেব এসেছিলেন, উনি আপনার সাথে কথা বলেননি। উনি এইবার সেক্রেটারিজকে কিন্তু ডাকেননি। দেখুন, নিজাম কিন্তু বদলায়নি, পলিসি বদলেছে। নিজামে যে নতুন ক্যাপ্টেন এসেছে, আসলে এটাই বিজেপির টিম ছিল, প্লেয়ার সব এরাই ছিল। কিন্তু ওনারা কাশ্মীরিদের সঙ্গে কথাও বলেছেন, ওনারা পাকিস্তানিদের সঙ্গেও কথা বলেছেন আর খোলাখুলি বলেছেন যে আমরা কাশ্মীর নিয়ে কথা বলছি। কিন্তু আজ এই যে টিমের ক্যাপ্টেন বদল হয়েছে, সেই টিমের ক্যাপ্টেনের একটাই উদ্দেশ্য হলো আমি কাশ্মীর নিয়ে কোনো কথা বলতে চাই না। আর এই কথাটা আমি বুঝতে পেরেছি যে আমাদের নিজেদের মাটিকে শক্ত করতে হবে। কথাবার্তা বলে কোনো প্রাইম মিনিস্টার এটা বলেননি যে কাশ্মীর নিয়ে কারোর সাথে কথা বলবেন না। প্রাইম মিনিস্টার বলেছেন কাশ্মীর থেকে পাকিস্তানকে নিয়ে কথা হতে পারে, কিন্তু এখানে আপনার মতো সেপারেটিস্টের কোনো রোল নেই। দেখুন, সেটাই তো আমি বলছি। হয় ওরা এটা বলুক যে এর আগে 7 জন প্রাইম মিনিস্টার ছিলেন, তারা সবাই ভুল প্রেসিডেন্ট বেছে নিয়েছেন, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বা নরেন্দ্র মোদী কি এটা বলার জন্য তৈরি আছেন যে আমার আগে যে 7 জন প্রাইম মিনিস্টার গত 24 বছরে এসেছেন তাদের সবার সিদ্ধান্ত সমস্ত ভুল ছিল, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই সঠিক সিদ্ধান্ত। নরেন্দ্র মোদী পাকিস্তানকে এটা বলেছেন যে আপনারা একদিকে ইয়াসিন মালিকের সঙ্গে কথা বলবেন, অপরদিকে আমাদের সাথে কথা বলবেন। সেটা আর হবে না, এখন সময় বদলে গেছে। সময়টা ওনার জন্য বদলে গেছে, কারণ এটা হলো ওনার বিচার, ওনার নিজের বিচার। উনি এই বিচারের সঙ্গে এগিয়ে যেতে চান যেটা উনি কাশ্মীরিদেরকে মেসেজে দিয়েছেন। আপনার কি এটা সঠিক মনে হবে যে বালুচিস্তানে যে সেপারেটিস্টদের কথা বলে, বালুচিস্তানে যেসব বিদ্রোহীরা রয়েছে তাদের সাথে হিন্দুস্তানের হাই কমিশনার পাকিস্তানে বসে কথা বলবে? সেটা কি ঠিক? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি শুনুন। হিন্দুস্তানে এতগুলো স্টেট রয়েছে, বহু স্টেটের মধ্যে অশান্তি ছিল, কিন্তু আমি কখনো তাদের কথা বলিনি। ঠিক সেই রকমই পাকিস্তানেরও স্টেট রয়েছে। আর কাশ্মীরের কথা বললে, কে নিয়ে গেছে ইউনাইটেড নেশনে কাশ্মীরকে? সে তো হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি চিঠি লিখেছিলেন। এটাকে ইন্টারন্যাশনালাইজ কে করেছে? যেটা ইউনাইটেড নেশনের অফিস শ্রীনগর আর ওই কাশ্মীরে রয়েছে, সেটাকে কে এনেছে? সেটা তো হিন্দুস্তান এনেছে। হিন্দুস্তান এটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে নিয়ে গেছে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন আর এটা নিয়ে তারপর রেজলিউশন পাস হয়েছে। এখন জওয়াহরলাল নেহরু প্রাইম মিনিস্টার নন, নরেন্দ্র মোদী হলেন প্রাইম মিনিস্টার। দেখুন, নরেন্দ্র মোদী বাবু হলেন প্রাইম মিনিস্টার, ওনাকে জনগণ বেছে নিয়েছেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই, নরেন্দ্র মোদী বাবু যিনি রয়েছেন
নরেন্দ্র মোদী বাবুর একটাই সিদ্ধান্ত রয়েছে যে ওনাকে হার্ড লাইন দিতে হবে, আর আমরা কাশ্মীরিরা তার জন্য তৈরি রয়েছি, আর আমরা নিজেদেরই কাশ্মীরিদের জন্য হার্ড লাইন নিতে হবে না। উনি বলেন যে পাকিস্তানকে এই লাভ লেটার লেখাটা বন্ধ করতে হবে। দেখুন, 2003-এ আমি জয়েন্ট লাভ লেটার লিখেছিলাম পাকিস্তানের হেড অফ দ্য স্টেট আর অটল বিহারী বাজপেয়ীকে, আর এটা প্রথম জয়েন্ট লাভ লেটার ছিল। তারপর অটল বিহারী বাজপেয়ী একটা আর্টিকেল লিখেছিলেন, আর উনি এটা লিখেছিলেন, উই শুড ইগনোর বিটেন ট্র্যাক্স and find out new innovative ways to resolve over Kashmir issue. উনিও এই কথাটা বলেছেন যে আমার এখন কাশ্মীর আপনি সমস্যা। কখনো নেহেরুজির কথা বলেন, কখনো বাজপেয়ীজির কথা বলেন, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে এই সময় একজন বলিষ্ঠ মানুষ ভারতের প্রাইম মিনিস্টার? আমি এটাই বলতে চাইছি যে আজ এখানে না নেহেরু আছে না অটল বিহারী বাজপেয়ী আছে, আজ এখানে নরেন্দ্র মোদী আছেন। আর নরেন্দ্র মোদীর হয়তো এটা মনে হয় যে উনি একটা শক্ত লাইন টেনে আমাদের কাশ্মীরকে শেষ করে দিতে পারবেন। সারা পৃথিবী সাক্ষী রয়েছে, সেনা শক্তি ব্যবহার করে কোনো দেশকেই আজ পর্যন্ত দাবিয়ে রাখা যাবে না, কোনো দিনই তাদেরকে শেষ করা যাবে না। আর এই জন্যই আমার কাছেও এটা একটা পরীক্ষা যে মোদীবাবু এখানে এসেছেন, আর ইনশাল্লাহ আমিও এটা পছন্দ করি, আর আমিও পরীক্ষায় পাশ করি। উনি পাকিস্তানকে বলে দিয়েছেন আলগাবাদীদের সাথে ওয়াক আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে টক, এটা সম্ভব নয়। হয় আমার সাথে নরেন্দ্র মোদী, নয় ইয়াসিন মালিকের সাথে কথা বলুন। দেখুন, নরেন্দ্র মোদীজিকে আমিও একটা মেসেজ দিতে চাই যে আমরাও হলাম পাগল প্রেমিক, তাই উনি যদি জুলুম করতে চান তাহলে মন দিয়ে করুক। আমি তো শুধু এটাই বলবো, इधर आ सितमगर तू हुनर आजमा, मैं तुम तीर आजमाओ मैं जिगर आजमाऊं। হিন্দুস্তানের জন্য আমরা কখনো কোনো খারাপ কামনা করিনি, কারণ এখানে হিন্দুস্তানে এমন অনেক হাজার হাজার মানুষ রয়েছেন যারা আমাদের মুভমেন্টকেও সাপোর্ট করেন। এই জন্য আমি কখনোই চাইবো না যে হিন্দুস্তানের কোনো ক্ষতি হোক। কিন্তু নরেন্দ্র মোদীজিকে আবার একটা কথা বলবো যে এমন আবহাওয়া তৈরি হচ্ছে যেটা ফয়েজ আহমেদ ফয়েজ দুটো লাইনে তুলে ধরেছেন। निसार तेरी गलियों पे वतन के जहां चली है रस्म की कोई सर उठा के न चले, जो कोई चाहने वाला तेरे तवाफ को निकले, नजर चुरा के चले जिस्म व जान बचा के चले। আমার মনে হয় নরেন্দ্র মোদীজি এমন পরিবেশ সৃষ্টি করতে চান, কিন্তু উনি হয়তো গুড গভর্নর দিতে পারেন, কিন্তু হার্ড লাইন অ্যাপ্রোচ করে উনি কোনো জাতিকে কোনোভাবেই শেষ করতে পারবেন না। চলুন, আশা করছি এর উত্তর নিশ্চয়ই নরেন্দ্র মোদী দেবেন, কিন্তু আমার কাছে অভিযোগের আরো লম্বা লিস্ট আছে। ইয়াসিনজি, আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর ইয়াসিন মালিকের উপর প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। ইয়াসিনজি, পাকিস্তানের হাই কমিশনার আপনাকে ডেকেছে, তুমনে পুকারা আর হাম চলে আয়ে। ইয়াসিনজি, আপনি ভারতে থাকেন, এখানকার নুন খান, এখানকার রুটি খান, এখানকার হাওয়ায় নিঃশ্বাস নেন, এখানকার জল খান, কিন্তু কথা বলার জন্য আপনি বারবার পাকিস্তান চলে যান। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি, প্রশ্ন করছি JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিককে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। आपकी আদালতে JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে উনি পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলেন। ইয়াসিনজি, পাকিস্তানের হাই কমিশনার আপনাকে ডাকলো, তুমনে পুকারা আর হাম চলে আয়ে। আমাকে হিন্দুস্তানের প্রাইম মিনিস্টারও ডেকেছেন, তো হাম চলে আয়। আমাকে অটল বিহারী বাজপেয়ীজি যখন রমজান সিজফায়ারের পর RK মিশ্রা বাবুকে নিজের ইন্টারলোকেটর বানিয়েছিলেন, তখন ইউনাইটেড হুরিয়ত ছিল, উনি ওনার সঙ্গে কথাও বলেছেন, আর তার সঙ্গে যে টিম ছিল, তখন আমরা সবাই যারা ছিলাম, যে কাশ্মীর ইউনাইটেড হুরিয়ত লিডারশিপ ছিল, তারা চলে এলো। তো বেসিক্যালি ক্রেডিট আপনি দিয়ে দিন ওই কাশ্মীরি লোকজনদের, যখন যখন তাদের ডাকা হয়েছে আর এটা বলা হয়েছে যে আমরা যদি পিস প্রসেস বিষয়টা সমাধান করি,
তাহলে কাশ্মীরিরা দৌড়ে ইয়াসিন জি, আসবে। আপনি ভারতে থাকেন, এখানকার নুন খান, এখানকার রুটি খান, এখানকার হাওয়ায় নিঃশ্বাস নেন, এখানকার জল খান, কিন্তু কথা বলার জন্য আপনি বারবার পাকিস্তান চলে যান। আমি দুটো দেশের কাছেই যাই, যে দেখুন 1947 থেকে কাশ্মীরিদেরকে এই ডিসপিউটের জন্য ধ্বংস হতে হয়েছে। কাশ্মীরি জনগণের ঐক্যবদ্ধ আওয়াজ হলো, আমরা ডিসপিউটে থাকতে চাই না, কেবলমাত্র কাশ্মীরের সমস্যার সমাধান করো। আর এই জন্য আমি বারবার পাকিস্তান আর হিন্দুস্তানের বেশ কিছু শহরে আমি হলাম একজন ওয়াহিদ কাশ্মীরি লিডার। হয়তো কোনো মুসলিম লিডারকে আরএসএস পাবে না কখনোই। আমি আরএসএস এর সঙ্গেও 5 ঘন্টা ধরে একটানা মিটিং করেছিলাম 2010-এ। ইয়াসিন জি, তাই আমি ওখানেও গিয়েছিলাম যাতে কাশ্মীরের সমস্যার কোনো একটা সমাধান বেরিয়ে কিন্তু আসে। আপনি সেই পাকিস্তানের কথা বলেন যারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়। দেখুন রজত বাবু, আপনাকে হিন্দুস্তানের সঙ্গে যখন আমি এদের ডাকে চলে এসেছি তখন আপনার কোনো অবজেকশন নেই, কিন্তু ওরা ডেকে পাঠালে আপনি মনে করছেন শত্রু। দেখুন, আমি তখন কিন্তু আপনি বলছেন, সেই সময় আপনি বলছেন আপনি হলেন ওদের এজেন্ট। তাহলে তো সেই একই রকম ভাবে আমি যখন হিন্দুস্তান যাব তখন পাকিস্তানের কেউ একজন ব্যক্তি বলবেন যে আমি তাহলে ইয়াসিন জি, হিন্দুস্তানের যে এজেন্ট। মানুষ তো এই কাশ্মীরি মানুষদের এই যে অবস্থা করা হয়েছে, ইয়াসিন জি, যদি দেখুন, একদিকে যায় তাহলে আপনারা বলবেন যে হিন্দুস্তানি এজেন্ট, আবার ওদিকে গেলে তাহলে আপনারা বলবেন যে ইয়াসিন জি, পাকিস্তানি আপনি এজেন্ট। ভুলে যাচ্ছেন ভারত কিন্তু কখনোই টেররিজমকে প্রশ্রয় দেয়নি। ওসামা বিন লাদেন পাকিস্তানে ধরা পড়েছিল, দাউদ ইব্রাহিম করাচিতে থাকে, হাফিজ সাইদ লাহোরে ঘুরে বেড়ায়। এরা সবাই টেররিস্ট যারা গোটা দুনিয়াতে রিকগনাইজড হয়েছে। দেখুন এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হিন্দুস্তান আর পাকিস্তানের অন্যান্য ইস্যুর সঙ্গে রিলেটেড। আর এগুলো নিয়েই যদি হিন্দুস্তান বেশি কনসার্ন হয়ে থাকে তাহলে হিন্দুস্তান কেন পাকিস্তানের সঙ্গে কথা বলছে এই ব্যাপার নিয়ে? হয়তো হিন্দুস্তানের একটা ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে। ওরা তো কখনো এটা নিয়ে কথাবার্তা ক্যান্সেল করেনি যে হাফিজ সাইদ খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে লাহোরে, ওসামা বিন লাদেন ধরা পড়েছে পাকিস্তানে, দাউদ ইব্রাহিম জি করাচিতে বসে রয়েছেন। ওনারা এসব নিয়ে তো দেখুন, কথাবার্তা ক্যান্সেল করেনি। এটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমিও আপনি তো, যদি এটাই উদ্দেশ্য, মানে আমারও এটাই, যদি উদ্দেশ্য এটাই হয় তাহলে তো খোলাখুলি হিন্দুস্তান বলুক যে আমরা এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। কিন্তু হিন্দুস্তানের যেটা ইয়াসিন উদ্দেশ্য জি, আমি রয়েছে, আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা সরকারের তরফ থেকে নয়, ভারতের জনগণের তরফ থেকে যারা এখানে বসে আছেন। যখন পাকিস্তান আমাদের সৈনিক হেমরাজকে ধরে ফেলে তার মাথা কেটে বডিটা পাঠিয়ে দেয়, পাকিস্তানি সৈনিক তার মাথাটা নিয়ে যায়, তখন ভীষণ যন্ত্রণা হয় ভারতের জনগণের। আর আপনি যখন সেই পাকিস্তানের তাবেদারি করেন তখন ভীষণ রাগ হয়। যখন আপনার যখন এটা নিয়ে হিন্দুস্তানের জনগণের খুব দুঃখ হয় তখন আপনি পাকিস্তানের সঙ্গে কথা বলেন কেন? আপনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে এখানে ডেকে পাঠিয়েছেন কেন? ওনাকে এখানে ডেকে পাঠানো হয়েছিল এটা বলার জন্য যে এই খুরাফাত বন্ধ করে দাও। দেখুন এটা হলো পারসেপশন যে কিভাবে কি প্রজেক্ট করবে। পাকিস্তান যখন এটা বলে যে ইয়াসিন মালিককে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেয়, মরাল সাপোর্ট দেয়, তখন ভারত সরকারকে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে ডেকে এনে বলতে হয় এইসব কাজ বন্ধ করো। দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, এখানে আরো অনেক দেশ ছিল যার মধ্যে আমেরিকা, বর্তানিয়া, তো তারাও তো কাশ্মীরি লোকেদের সঙ্গে মেলামেশা করে। ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কাশ্মীরি লিডারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। আর হিন্দুস্তানের শাসন তো ওনাদেরকেও এনগেজ করেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু যারা নিজেদের জায়গায় টেররিস্টকে আশ্রয় দেয়, যারা ওসামা বিন লাদেনকে জায়গা দেয়, ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার ক্রিয়েট করে, লোকজন বলছে ট্রেনিং দেয়, তাদের কি করে ভুলে যাব, তাদের সাথে কি করে কথা বলবো? আর আপনি তাদের সাথে কথা বলেন আর আপনি তাদের থেকে ডিপ্লোম্যাটিক আর মরাল সাপোর্ট নেন। সবার আগে তো আপনারা ওদের সঙ্গে কথা বলেছেন। দেখুন অটল বিহারী বাজপেয়ী প্রথম লাহোর গিয়েছিলেন, উনি নওয়াজ শরীফের সঙ্গে কথাবার্তা বলেন, সেখানে উনি পাকিস্তানের মিনারে সভা করেন, মিনারে পাকিস্তানের উনি বলেছেন যে আমার জীবনের শেষ ইচ্ছে হলো কাশ্মীর সমস্যার সমাধান করা, আর তারপরে উনি কাশ্মীরিদের সঙ্গে কথা বলেন। এটা ভেবে যে ভালো ভালো কথা শুনে পাকিস্তানের একটু সুবুদ্ধি হবে। তো
আমি দেখুন, বাজপেয়ীজি এত ভালো কথা বলেছেন যেটা নিয়ে আপনিও বলছেন, আর তারপর পাকিস্তান কার্গিলের উপর হামলা করে দিল। দেখুন, আমারও এটা উদ্দেশ্য যে আপনি যদি বলেন যে পাকিস্তান এসবের মধ্যে জড়িত রয়েছে, তাহলে কেন হিন্দুস্তান ওদের সঙ্গে কথা বলতে আমি তো চায়? আপনাকে বলছি, আপনি কেন পাকিস্তানের সম্পর্কে বলেন না যে ওরা সন্ত্রাসবাদীদের ফ্যাক্টরি নিজেদের ওখানে তৈরি করে রেখেছে? আপনি কেন পাকিস্তানকে জিজ্ঞেস করেন না যে ওরা দাউদ ইব্রাহিমকে কেন নিজের কাছে রেখেছে? আপনি কেন পাকিস্তানকে জিজ্ঞেস করেন না যে বারবার ওরা সিজফায়ার ভায়োলেশন করছে? দেখুন, আপনি কেন আপনার গভর্নমেন্টকে এটা জিজ্ঞেস করছেন না যে যখন হিন্দুস্তানে যখন 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 জনগণ আপনাকে কারেক্ট করছে যে এই গভর্নমেন্ট তো আপনারও, দেখুন এটা আমার আপনারও কনস্টিটিউশন। দেখুন এদের একটা নিজস্ব পারসেপশন আছে, আমার নিজস্ব একটা পারসেপশন আছে, প্রত্যেকেরই বলার একটা অধিকার আছে, এরা কথা বলুক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি যখন কাশ্মীরে বন্দুকের মুভমেন্ট শুরু করলাম, যেটা ছিল অত্যাচারের বিরুদ্ধে, এই হলো সেই দেশ যেখানে গান্ধী জন্ম নিয়েছিলেন, যিনি গোটা পৃথিবীকে উপদেশ দিয়েছিলেন যে যদি সমস্যা হয় তাহলে শান্তিপূর্ণভাবে সমাধান করো। কিন্তু বিষয়টা হলো এটা যে এই গান্ধীর দেশে, when I try to find out in the land of Gandhi, the soul of Gandhi, I could not find him anywhere. আর তখনই আমরা হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হলাম। তারপর কাশ্মীরে বন্দুকের ইনকলাব এলো, আমি গ্রেফতার হলাম। সেই সময় হিন্দুস্তান, আমেরিকাকে, বর্তানিয়াকে, ইউরোপীয় ইউনিয়নকে, আমি যখন জেলে ছিলাম, অল ইন্ডিয়া মেডিকেল তাদেরকে ডেকে আনলো আমার সঙ্গে কথা বলার জন্য, হিন্দুস্তানি সিভিল সোসাইটিকে আনলো। আপনারা সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করলেন, আর আমি সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করলাম। তারপর আমার 600 জন সঙ্গীকে খুন করা হলো, আমাকে তারপরে 300 বার জেলে পাঠানো হলো। তারপর আমাকে ইন্টারোগেশন সেন্টারে, আমার এই যে ডান কানটা রয়েছে, সেদিনের পর থেকে আমি আর শুনতেও পাই না। আমার ওপর 6 বার প্রাণঘাতী হামলাও হলো। এ তো সিজ ফায়ারের পরও স্টেটের তাসাদ্দুদ, স্টেটের অত্যাচার। এখন আপনি দেখেছেন কাশ্মীরি লোকেরা 2008-এ পুরোপুরি ইনকলাব এনেছিল, একটা ট্রানজিশন হয়েছিল কাশ্মীর জাতির, ফ্রম ভায়োলেন্ট মুভমেন্ট টু নন ভায়োলেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট। তো সেটা নিয়ে কি হলো? আমরা 72টা লাশ পেলাম, 2009-এ 45টা লাশ পেলাম, আমরা 2010-এর ইনকলাবে 128টা লাশ পেলাম আমরা। এই শান্তিপূর্ণ কাজে সেনা শক্তি ব্যবহার করা হলো। তাহলে আপনি যে জাতিকে শান্তিপূর্ণ কার্যক্রমে ভারী ব্যাগেজ দিচ্ছেন, তো আপনি সেই জাতিকে ওই বন্দুকের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইয়াসিনজি, এখানে আপনি অত্যাচারও দেখতে পান, বডিও দেখতে পান, লাশও দেখতে পান, কিন্তু পাকিস্তানে যা হচ্ছে সেগুলো চোখে পড়ে না। ওরা এখানে আজমল কাসাবকে অস্ত্র সহ পাঠিয়ে দেয়, আর নিরীহ ভারতীয়দের, নিরাপরাধ ভারতীয়দের ওরা খুন করে যায়। আপনি তো কোনো প্রতিবাদ করেন না। দেখুন, বম্বেতে যা হলো, সেই সময় আমি জেলে ছিলাম, বাট ইট ইজ অন রেকর্ড। আমি শুধু না, কাশ্মীরের যতজন তেহরিকের সঙ্গে যুক্ত থাকা লিডার, ছোট বড়, যখন বোম্বের ঘটনাটা হলো, সবাই সেটাকে কন্ডেম করেছে। আর সবাই বলেছে যে, ব্যাস, অনেক হয়েছে, কন্ডেম করে দিয়েছে, মামলা শেষ। সবাই বলেছে যে ইট ইজ আ ব্রুটাল ক্লিনিং, হোয়াট এলস ইউ ওয়ান্ট ফ্রম আস। ওরা তো আর খুনটা করেনি। বিষয় হলো যে একটা দুর্ঘটনা ঘটেছে যেখানে মানুষ মারা গেছে। ওই দেখুন, এখানে যতজন লোক বসে আছেন তাদের রিয়াকশনটা কি? ওনারা এটাকে দুর্ঘটনাই মানেন না, ওনারা জানেন এটা ভারতের উপর হামলা। একটা ব্রুটাল কিলিং হয়েছে। আর আপনি সেই সময়কার সংবাদপত্রগুলোকে বের করে নিন। আমি শুধু নিজেই নিজের কথা বলবো না, কাশ্মীরের যতজন তেহরিকের লিডাররা রয়েছেন, ছোট বড়, একজন বোম্বাইয়ে সেই ইস্যুকে কন্ডেম করেছে আর বলেছে ব্রুটাল কিলিং। আমি আপনাকে শুধু বলছি যে যে দেশ এরকম ব্রুটাল কিলিং করে, যে দেশ এইভাবে নিরীহ মানুষদের নৃশংসভাবে মারে, তার জন্য সন্ত্রাসবাদীদের এখানে পাঠায়, তাদের সঙ্গে আপনি কথা বলবেন আর ওরা করবে কাশ্মীর সমস্যার সমাধান। সবার আগে তো আপনারা এই কথাটা, মানে এটাই তো আমি বলছি যে হিন্দুস্তানের বেসিক কনফিউশনটা কি। আপনাদের যদি এই সব ইস্যুই হয়ে থাকে, আপনি তো এটা বলেননি যে এই ইস্যুগুলো রয়েছে, এই জন্য আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো না। আপনার কি বিশ্বাস আছে যে আমি এই কথাটা বলছি যে পাকিস্তানের সঙ্গে হিন্দুস্তান কথা বলার জন্য এগিয়ে গেছে।
ওরা বলে যে কাশ্মীরের শত্রু হলো পাকিস্তান, আর আমরা শুধুমাত্র কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা দেখুন, বলবো। দুটো সরকার আমরা নিজেদের এটা মধ্যে কি করছে সেটা কথা হচ্ছে না। আপনি সেই পাকিস্তানের উপর বিশ্বাস করেন যারা ভারতে সন্ত্রাসবাদী না, পাঠায়, বিশ্বাসের- ওই পাকিস্তানের উপর বিশ্বাস করেন যারা না, নিরীহ বিশ্বাসে মানুষকে তো মারে। এতে তো বিশ্বাসের কথাই নেই। কথাটা হলো যে আপনার স্টেটের পারসেপশনটা আসলে কি? স্টেটের পারসেপশন আসলে হলো এই যে আমাকে তো পাকিস্তানের সঙ্গে আপনার কথা বলতে হবে। perceptionটা কি আমার আছে, কতগুলো জি? সমস্যা আরে ভাই, রয়েছে, আমাকে সেগুলো আপনার সমাধান করতে হবে। perception- যখন আপনি মুজাকরাতের কথা বলেন তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে যায়, তখন ভোকাবুলারি চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ এমন করে কথা বলে যাতে কথাবার্তার পরিবেশকে স্ট্রেনদেন করা যায়, নয়তো আপনার- কথাবার্তার পরিবেশকে ডিরেল করে দেওয়া হয়। আপনার আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যে পাকিস্তান নিজেদের দেশে কিলিংস আটকাতে পারেনি, যে পাকিস্তান যেখানে প্রত্যেক দিন সন্ত্রাসবাদের কারণে মানুষ মরে, সেই পাকিস্তান প্রথমে নিজের সমস্যার সমাধান তো করুক। দেখুন, যে যে দেশ নিজের সমস্যার সমাধান করতে পারেনি, যে দেশ নিজের জায়গায় ডেমোক্রেসি বানাতে পারেনি, সে দেখুন কাশ্মীর প্রথমে সমস্যার আপনি সমাধান করবে কি করে? এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, কারণ কাশ্মীরের তেহরিক হলো স্বাধীনতা। ঠিক আছে, কোনো দেশ তেহরিককে সাপোর্ট করে, তারা বলে যে আমরা কাশ্মীরের তেহরিক স্বাধীনতাকে ডিপ্লোম্যাটিক আর মরাল সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে কোনো তেহরিকে স্বাধীনতা পৃথিবীতে চলতে পারে না যদি মানুষ তাকে সাপোর্ট না করে। এটা হলো কাশ্মীরের মানুষের তেহরিক, আর কাশ্মীরের মানুষ এটা চায় যে আপনারা এই সমস্যার সমাধান করুন। এটা পাকিস্তানের তেহরিক নয়, এটা হিন্দুস্তানেরও তেহরিক নয়, কেবলমাত্র কাশ্মীরের মানুষের তেহরিক এটা। আর কাশ্মীরের মানুষ এটা চায় যে আপনি আমাকে যে কথাটা দিয়েছেন, তা হলো আপনি আমাকে এই অধিকার দিয়েছেন যে আমি হিন্দুস্তানের সঙ্গে যাব, পাকিস্তানের সঙ্গে যাব, নাকি আমি স্বাধীন থাকবো। আমাদের সম্পূর্ণ আমি সেই অধিকার আপনাকে যা চাই। জিজ্ঞেস করছি সেটা কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে পাকিস্তান যে নিজের দেশকে সামলাতে পারেনি, সে আপনাকে কাশ্মীর সমস্যার সমাধান করতে সাহায্য করবে? দেখুন, পাকিস্তান হলো একটা সভারেন কান্ট্রি, তাদের নিজস্ব সমস্যা কিছু রয়েছে। আমার কোনো অধিকার নেই ওনাদের নিজস্ব সমস্যা, মানে ওনাদের সমস্যায় দখল দেওয়ার। আমি কি এখানে হিন্দুস্তানের অন্য কোনো স্টেটের কোনো ইস্যু নিয়ে কথা বলেছি? আমি কোনো ইস্যু তুলেছি এখানে? এই জন্য আমার কোনো অধিকার নেই যে হিন্দুস্তানের কোনো অভ্যন্তরীণ মামলায় দখল দেওয়ার বা পাকিস্তানের কোনো মামলায়। আমি শুধুমাত্র কাশ্মীরের সঙ্গে রিলেটেড। আমি শুধু এটা চাই যে আমাদের যে জাতি আছে তারা যেন আজাদ কাশ্মীর পায়, কাশ্মীর নিয়ে যে ডিসপুট আছে তা থেকে যেন সবাই মুক্তি পায়। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। যখন আমি পাকিস্তানে গেলাম, সেখানে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে। ও বলল যে বহু মানুষ এমন আছে পাকিস্তানে যারা মনে করে যে কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। আপনার বক্তব্য কি? তখন আমি বলেছিলাম, ভারতে এমন অনেক মানুষ আছে যারা মনে করে পাকিস্তান ছাড়া ভারত অসম্পূর্ণ। এখন এ নিয়ে আপনার বক্তব্যটা কি? দেখুন, হিন্দুস্তান এটা বলে যে এটা হলো আমার অটুট অঙ্গ, আমার মুকুট। পাকিস্তান বলে এটা আমার শাহরাগ, মানে হৃদয়। আমার উদ্দেশ্য হলো যে এই সিদ্ধান্তটা কাশ্মীরিদেরকেই করতে দিন একটা জমহুরি কায়দায়। এটা কি হিন্দুস্তানের মুকুট, এটা কি পাকিস্তানের শাহরাগ, নাকি এটা কাশ্মীরিরা এটাকে স্বাধীন রাখতে চায়? আর এটাই কিন্তু আমরা চাই। ভারতের পরিষ্কার কথা হলো কাশ্মীর হলো ভারতেরই, এ নিয়ে কোনো ডিবেটের স্কোপ নেই। দেখুন, প্রথমে তো আপনারাই পৃথিবীকে ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও বলেছেন যে হ্যাঁ ভাই, আমরা কাশ্মীরের লোকেদের ইয়াসিন যে জি, জমহুরি। বস্তা পচা কথা ভুলে যান। এখন নতুন সরকার গঠন হয়েছে, নতুন পদ্ধতি চলছে। দেখুন, যদি আপনি আমাকে এটা বলতে চান যে এখন যে এখানে মোদি বাবুর সরকার রয়েছে, সেখানে এখন কথা বলার জন্য অনুমতি পাওয়া যাবে না। আর আমি প্রথমেই বলেছিলাম কথা তো আমি বলবই, কিন্তু আমি এটা মনে করি যে আপনাদের যে সরকার, তারা এটা পরিষ্কার করে দিয়েছে যে আমাদের অ্যাপ্রোচ ভীষণ হার্ড হবে, আর আমি এই হার্ড অ্যাপ্রোচের জন্য প্রস্তুত আছি। দেখুন, কথাবার্তা তো চলতেই থাকবে। আপনি জনগণের সামনে বসে আছেন, আপনি আপনার কথা বলছেন, আর গোটা ভারতবর্ষ আপনার কথা শুনছেন, আর তারা অবশ্যই আপনার কথার বিচার করবে। এখানে যেসব লোকজন রয়েছে, এনাদের জিজ্ঞেস করি কোনো প্রশ্ন করতে চান? প্রচুর জনগণ রয়েছেন। হ্যাঁ, থার্ড রোতে। আপনি পুরোপুরি সাপোর্ট করেন কাশ্মীরকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত? তাহলে স্যার এটা আপনি আমাকে বলুন যে ফেসিলিটি ইন্ডিয়া আপনাকে দিচ্ছে, কারণ আমি নিজেই জম্মু কাশ্মীরের। আর
আর যদি ওইখানে জব ভ্যাকেন্সি বেরোয় তাহলে তো সবার আগে কাশ্মীরি মুসলিম আর কাশ্মীরি পণ্ডিতদেরকে সেটা দেওয়া হয় সুযোগ। আর আপনি ওইখানে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন দেখে নিন, আর মোস্টলি ওখানে আপনি 50-60% কাশ্মীরিদেরই পাবেন। তারপরেও কি আপনি এটা বলবেন এই সমস্ত জিনিস পাকিস্তানেও পাবেন, অথচ আপনি পাকিস্তানকেই সাপোর্ট করেন? আমি কি উত্তর দেব? দেখুন বোন আমার, আপনি লেখাপড়া জানেন, অন্তত পক্ষে আপনি যদি আমার সমান পড়াশোনা করে থাকেন, আমাদের সংগঠন সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন, কোনো লুকোচুরির ব্যাপার এতে নেই। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর, না পাকিস্তানের সঙ্গে না হিন্দুস্তানের সঙ্গে। কিন্তু স্যার তো আপনি তো আমার তাই কথাটা বলেন। কি শুনুন, আমার কথাটা পুরোটা শুনুন, পুরো ঠিক কথাটা আছে শুনুন। স্যার। এই হলো আমাদের উদ্দেশ্য, তা হলো পলিটিক্যাল বিলিফ। তার সঙ্গে আমি এ কথাটাও বলছি, যেটা এক্ষুনি আপনি বললেন, দ্বিতীয় কথাটা, যে এটা হলো কাশ্মীরি মানুষের অধিকার। তারা যদি হিন্দুস্তানের সঙ্গে যেতে চায় ইচ্ছে মতো যেতে পারে জমহুরি কায়দায়, পাকিস্তানের সঙ্গে যেতে চাইলে ইচ্ছে মতো যাক জমহুরি কায়দায়। কিন্তু যদি এই কাশ্মীরিরাই স্বাধীন থাকতে চায় তাহলে হিন্দুস্তান আর পাকিস্তানকে এদের এই অধিকার দেওয়া উচিত, যদি জমহুরিয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু স্যার, কিন্তু ইয়াসিনজি, আপনার কথায় মনে হয় যে এটা শুধু একটা কথার কথা, আপনার মন তো পাকিস্তানেই পড়ে আছে। দেখুন, যদি আপনি এটা বলেন যে আমার পলিটিক্যাল বিলিফ হচ্ছে মিথ্যে, প্রতিটা পার্টির একটা পলিটিক্যাল বিলিফ আছে। যেভাবে আজ এখানে যখন নরেন্দ্র মোদীজির সরকার গঠন হয়েছে, কারণ প্রথম থেকেই ওনার 47 থেকেই একটা পলিটিক্যাল বিলিফ ছিল, ওনারা মেজরিটি পাননি। কিন্তু আপনারা দেখেছেন যে ওনারা মেজরিটি পাওয়ার পর নিজের একটা রং ধারণ করেছেন। এখন উনি সেই কথাটাই বলেন যেটা ওনার পলিটিক্যাল বিলিফ। আজ উনি সেই কঠিন ভাষাটাই ব্যবহার করেছেন, বলেন নো মার্সি। আমাদের শুধু যখন উনি পাকিস্তানের বিরুদ্ধে আমার কঠিন কথাটা শব্দ শুনুন। ব্যবহার করেন তখন না 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 আপনার না, সমস্যা সমস্যা কিসের না। হয়? উনি তো পাকিস্তানের বিরুদ্ধে কোনো কঠিন ভাষাই ব্যবহার করেননি। এরকমই আমাদেরও একটা পলিটিক্যাল বিলিফ আছে, যেটাকে আমরা প্রপাগেট করি গোটা পৃথিবীতে আর হিন্দুস্তানে। তাই কারোর পলিটিক্যাল বিলিফ মিথ্যে হতে পারে না। আর আমাদের পলিটিক্যাল বিলিফ এটা হলো যে আমরা স্বাধীনতা চাই। স্যার, আমার প্রশ্ন হলো, আপনি পাকিস্তানের কাছে সাহায্যের জন্য যান, এদিকে পাকিস্তান নিজেই কখনো ইউএস এর কাছে হেল্প চায়, কখনো চায়নার কাছে হেল্প চায়। আপনি ইন্ডিয়ার সাথে কথা কেন বলেন না স্যার? উনি আসলে বলতে চাইছেন যে পাকিস্তান কখনো আমেরিকার কাছে ভিক্ষে চায়, কখনো চায়নার কাছে ভিক্ষে চায়, সেই পাকিস্তান আপনাকে কি করে সাহায্য করবে? আমি আগেও আপনাকে বলেছি, আবারও একই কথা বলছি, যে কাশ্মীরে যে তেহরিকে স্বাধীনতা রয়েছে, এটা হলো কাশ্মীরের মানুষের নিজস্ব তেহরিকের স্বাধীনতা। আমি পাকিস্তানের কাছে ভিক্ষে চাইতে যাই না, কারণ এই তেহরিকে বহু কাশ্মীরি মানুষের প্রাণ চলে গেছে এবং এখনো যাচ্ছে। এতে কাশ্মীরি মানুষ এতে কাশ্মীরি মানুষ বলিদান দিচ্ছে। আর প্রতিটা কাশ্মীরি এই তেহরিকে যোগদান করেছে। আর যে কোনো জাতি যে প্রতিদিন প্রতি মুহূর্তে বলিদান দিয়ে চলেছে, সেখানে আপনাদের মনে হচ্ছে যে তারা কোনো দেশে যাবে ভিক্ষা চাইবার জন্য? ইয়াসিনজি, এনারা সবাই এটা বলতে চাইছেন যে একবার নরেন্দ্র মোদীর সাথে কথা বলুন, দেখুন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ইয়াসিন মালিকের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। ইয়াসিনজি, এটা সবাই জানে যে আপনি বলতে থাকেন যে আমি গান্ধীজির পথে চলবো, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখা যায় তখন আপনার বন্ধুত্ব হলো হাফিজ সাইদের সাথে। আপনি সেটা করেন যেটা জামাতে ইসলামী চায়, আপনি সেটাই করেন যেটা জামাতে উল দাওয়া চায়। অটল বিহারী বাজপেয়ী জি, দেখুন, আপনি আমাকে হাফিজ সাইদের ব্যাপারে বলুন। আমি এই কথাটাই বলতে চাইছি, এটাই বলছি। আপনি ওনার সাথে বসেছিলেন নাকি বসেন? আমি অবশ্যই বসেছিলাম। আচ্ছা বলুন তো, উনি কি সন্ত্রাসবাদী? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিক। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি বলেন এক রকম আর করেন অন্য রকম।
ইয়াসিন জি, এটা সবাই জানে, আপনি বলেন যে আমি গান্ধীজির পথে চলবো, আমি অস্ত্র ফেলে দিয়েছি, বন্দুক ফেলে দিয়েছি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখা যায় তখন আপনার বন্ধুত্ব হলো হাফিজ সাইদের সাথে। আপনি সেটা করেন যেটা জামাতে ইসলামী চায়, আপনি সেটাই করেন যেটা জামাতে উল দাওয়া চায়। প্রথমত এই ব্যাপারটা হলো যে 94-এ আমরা সিজফায়ার করেছি। 94 থেকে শুরু করে এখনো পর্যন্ত 20 বছর হয়ে গেছে। আমি আপনার স্টেটকে চ্যালেঞ্জ করছি যে এই 20 বছরের মধ্যে ওরা একটা এভিডেন্স দিক যে জম্মু কাশ্মীর লিবারেশন ফান্ডকে পলিটিক্যাল মুভমেন্ট ছাড়াই ভায়োলেন্সের সঙ্গে কোনো রকম একটা আমি এভিডেন্স। আপনাকে দিচ্ছি এভিডেন্স। 11 ফেব্রুয়ারি 2013-তে আপনি ইসলামাবাদ গেলেন, আফজাল গুরুর ফাঁসি হওয়ার বিরুদ্ধে আপনি সেখানে অনশন করলেন, আর হাফিজ সাইদ এসে আপনার কোলে বসে পড়লেন। ছবিগুলো আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি আপনার আর হাফিজ সাইদের ছবি। আমি এর উত্তর দিচ্ছি। এই দেখুন, ইয়াসিন মালিক আর হাফিজ সাইদ। এমন বসে আছে যেন দুজন হারিয়ে যাওয়া ভাইয়ের দেখা হয়েছে। যখন অটল বিহারী বাজপেয়ী জি রমজান সিজফায়ারের ঘোষণা করলেন, সেই সময় অন রেকর্ড উনি বলেছিলেন যদি কাশ্মীরে লিডারশিপ পাকিস্তান যেতে দেখুন, আপনি চায়। আমাকে হাফিজ সাইদের সম্পর্কে বলুন। আমি এই কথাটাই বলতে চাইছি। আপনি ওনার সাথে বসেছিলেন না বসেননি? আমি অবশ্যই বসেছিলাম। আচ্ছা বলুন তো, উনি কি সন্ত্রাসবাদী? আপনি আমাকে একটু বলতে দেবেন আগে? ঠিক আছে, বলুন। তো ওই সময় অন রেকর্ড বাজপেয়ীজি বলেছিলেন যে যদি কাশ্মীরে লিডারশিপ কাশ্মীরে যেতে চায় পাকিস্তানি লিডারদের সঙ্গে আর মিলিটেন্ট লিডারদের সঙ্গে কথা বলার জন্য, যাতে জেনুইন একটা পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হয়। তারপর বাজপেয়ীজির গভর্নমেন্ট পরিবর্তন হয়ে নতুন প্রাইম মিনিস্টার মনমোহন সিং জি এলেন। 2006-এ আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হল, অফিসিয়াল মিটিং। সেখানে আমার একটাই পয়েন্ট ছিল, যেটা আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার সামনে রেখেছিলাম। আমি বললাম যে মিলিটেন্ট লিডারশিপও রয়েছে, আর আমার মনে হয় যে আপনি তাদেরও এই কথাবার্তার মধ্যে যোগ করুন, যাতে এই কথাবার্তা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়। তখন প্রাইম মিনিস্টার এটা বললেন যে আমরাও এই ব্যাপারে সাহায্য চাই। তখন আমি আমেরিকায় গেছিলাম। তারপর একটা ফ্লাড এলো কাশ্মীরে, আর তখন আমি সেখানে গিয়েছিলাম, টাকা সংগ্রহ করে এড নিয়ে সেখানে গিয়েছিলাম। তারপর আমি মুরিদ ক্যাম্পে নিজেই গেলাম হাফিজ সাইদ সাহেবের সঙ্গে দেখা করার জন্য। উনি ওখানে একটা ফাংশন করলেন, আর ফাংশনে লোকজন ছিল আর ওনাদের ক্যাডারও ছিল। সেখানে আমি স্পিচও দিয়েছিলাম, আর আমার স্পিচ ছিল এটা যে আমি ওনাকে মনে করালাম যে আমি বললাম একজন ইংরেজ যার নাম হলো মার্টিন লিং, যে মুসলমান হয়ে গেছিল, তারপর সে 5 বছর আরবি পড়ল, ও ইসলামিক হিস্ট্রিতে পিএইচডি করলো, আর তারপর ও সিরাতের ওপর একটা বই লিখলো যেটা আজও অথেন্টিক বই বলে মানা হয়। আমি বলছি ও এটা লিখেছে যে আমি মুসলমান হলাম কি করে। ও লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবা, সেখানে সে বলে যে আমি আপনাকে বলে দিচ্ছি রোজা, নামাজ আর যাকাত যার উপর ইসলামের ইমারত দাঁড়িয়ে রয়েছে, আমি কি আপনাদেরকে বলবো এর থেকেও আফজল কি আছে, ভালো কি আছে? এর থেকে আফজল আর ভালো হলো আপনাকে যদি কেউ উপদেশের নিমন্ত্রণ করে থাকে, শান্তির নিমন্ত্রণ দিয়ে থাকে, ইউ পারচেজ পিস উইথ হিম। এই কথাটা আমি ওনাকে বলেছি। আপনি আমার কথাটা, আমি ওই কথাটাই বলছি। না না, ওদিকে আসুন আপনি। আমি ওই কথাই বলছি। আমার যে প্রশ্ন সেখানে আসছেন না আপনি। আমি ওই কথাই প্রশ্ন হলো বলছি। এটা যে হাফিজ সাইদ যে নিরপরাধ মানুষকে মেরেছে, নিরীহদের প্রাণ কেড়েছে, যে আজমল কাসাবকে এখানে পাঠিয়েছে অস্ত্র নিয়ে, তার 9 জন সঙ্গীকেও পাঠিয়েছে, তার সাথে আপনি বসে রয়েছেন। আমি এই কথাটাই বলছি, এই ফটোর ব্যাপারেই বলছি। হ্যাঁ, ফটোর দিকে আমি এই আসুন। ফটোর ব্যাপারেই বলছি। হ্যাঁ। আচ্ছা, আমার এই গোটা হিন্দুস্তানের যতগুলো মিডিয়া সেন্টার আছে বা গভর্নমেন্ট আছে, আমি যখন সেখানে গেলাম এই বিষয়ে তুললাম, এখানে গন্ডগোল কেন হলো, তখন সবাই খুশি।
তখন তো আমি মুরিদ ক্যাম্পেই গিয়েছিলাম, কেউ কোনো কথা বলেনি। আপনি এই ব্যাপারটা বলে দিন, তারপর ওই নিয়েও প্রশ্ন আমি তুলবো। এটার আমার কাছে ওটারও ডিটেলস রয়েছে। আমি আমার মেয়ের জন্ম হয়েছিল, আমি পাকিস্তানে গিয়েছিলাম। এদিকে আফজল গুরুজির ফাঁসি হয়ে গেল। তখন আমি পাকিস্তানের ইসলামাবাদে 48 ঘন্টার অনশন করলাম। আমরণ অনশনের ঠিক কি মানেটা কি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ হাঙ্গার স্ট্রাইক? হাঙ্গার স্ট্রাইকের একটাই মেসেজ হলো যে আপনি একটা প্রোটেস্ট করছেন নিজেকে নিজে কষ্ট দিয়ে, আপনি তো কোনো রকম ভায়োলেন্স করছেন না আর কাউকে জ্বালাতনও করছেন না। এটা হলো বেসিক কনসেপ্ট হাঙ্গার স্ট্রাইকের। এই হাঙ্গার স্ট্রাইকটাই আমি করেছি পাকিস্তানের মাটিতে। আর সেখানে সিভিল সোসাইটির লোকজন এলো, গণ্যমান্য রাজনৈতিক পার্টির লোকজন এলো, আর সেখানে হাফিজ সঈদজিও এলেন। কিন্তু আপনারা আমাকে এটা বলুন যে এই যে হাঙ্গার স্ট্রাইকটা, এর পরিণামটা কি হলো, এর মেসেজটা কি? এই যে হাফিজ সাহেব এসেছিলেন, তার মেসেজটা কি ছিল? আমি তো সেখানে কাউকে ডেকে পাঠাইনি। যতজন লোক এসেছিলেন তারা নিজেরাই এসেছিলেন। কিন্তু এই যে হাঙ্গার স্ট্রাইকের ক্যাম্প ছিল, এই হাঙ্গার স্ট্রাইকের মেসেজ আর কনসেপ্টটা কি ছিল? এটার হলো একটাই মেসেজ যে আপনি শান্তিপূর্ণ কায়দায় নিজের একটা প্রোটেস্ট আপনি অন্তর্ভুক্ত যদি করছেন। মুম্বাই অ্যাটাকের পরে স্ট্রাইকটা ভারতবর্ষে করতেন তাহলে আপনি এখানে জয় জয়কারই পেতে থাকতেন, আপনার উপর এত প্রশ্ন আর অভিযোগ উঠতো না। দেখুন, আমি আগেও বলেছি, আমাকে এটাও বলতে পারেন পাকিস্তানে যখন মানুষ মারা যাচ্ছিল আপনি তখন সেটা নিয়ে হাঙ্গার স্ট্রাইক করলেন না কেন? বিষয়টা হলো এই যে পাকিস্তানে বম্বেতে যেটা হলো, আমি আগেও বলেছি, এটা আমি আবার রিপিট করছি। শুধু ইয়াসিন মালিক নয়, কাশ্মীরে যতজন তেহরিকের লিডাররা আছেন তারা সবাই বম্বের ঘটনাকে কন্ডেম করেছে আর এটা বলেছে যে ব্রুটাল কিলিং। ইয়াসিনজি, উনি বলছেন যে আফজল গুরুকে ফাঁসি দেওয়া হলো, তার জন্য আপনি হাঙ্গার স্ট্রাইক করবেন। আর মুম্বাইতে যে হামলা হলো তখন হাফিজ সাইদের বিরুদ্ধে আপনি কিছুই বলবেন না, হাঙ্গার স্ট্রাইক করবেন না? দেখুন ভাই, আমিও যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা সকলেই হিন্দুস্তানের বাসিন্দা। গান্ধীজি যখন এখানে লড়াই লড়ছিলেন তখন বর্তানিয়া থেকে ওই যে শহরবাসীরা ছিল তারাও ওনার সঙ্গে দাঁড়িয়ে পড়তেন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, 1 লাখ কাশ্মীরিদের খুন করা হয়েছে, বাচ্চা, বুড়ো, মহিলারা, ছোট ছোট বাচ্চারা। আমি যদি আপনাদেরও এটা জিজ্ঞেস করি, কাশ্মীরের প্রতিটা পাড়ায়, কাশ্মীরের প্রতিটা গ্রাম আর পাড়াতে শুধুমাত্র শহীদদের কবরস্থান চোখে পড়ে, ভাই আপনারা তার জন্য এখানে রাস্তায় বেরিয়ে পড়ছেন না কেন? ইয়াসিনজি, ওই খুনগুলো করার জন্য সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে আসে, খুন করার জন্য সন্ত্রাসবাদী সুদান থেকে আসে। দেখুন, আমি আগেও এটা বলেছি, আমি আবারও রিপিট করব, মুম্বাইতে যেটা হয়েছে আমি নয়, কাশ্মীরের সমস্ত লিডাররা সেটাকে কন্ডেম করেছেন আর বলেছেন আজ আমি brutal আপনাকে killing। জিজ্ঞেস করছি, আর আজ আমি চিৎকার করার জন্য তৈরি, যে লোকটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার ক্যাম্পে আপনি গেছেন, 4 ঘন্টা ধরে সেখানে ছিলেন, ওই সময়ও সে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ছিল। দেখুন, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, সেই সময় যখন মামলা এগিয়ে যাচ্ছিল, আপনাদের হিন্দুস্তানেও আর পাকিস্তানেও এবং গোটা পৃথিবীতে, এমনকি কাশ্মীরেও একটা পজিটিভ ভাইব ছিল যে হয়তো এখন মামলা সমাধানের দিকে এগোচ্ছে। আমি আপনাকে একটা ফাইনাল প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় যে হাফিজ সাইদের মতো মানুষ, যে হলো ভারতের শত্রু, যে এখানে সন্ত্রাস ছড়ায়, যে সন্ত্রাসবাদীদের তৈরি করে, তার সাথে কি কারোর কথা বলা উচিত? সে কি মনুষ্যত্বের শত্রু নয়? সে কি ইসলামের শত্রু নয়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, যখন আমরা কাশ্মীরের কথা বলি, আমি কখনোই কিন্তু এটা বলিনি যে এই লস্করি তৈবা আছে না, তারা কাশ্মীরের বিষয় নিয়ে কথা বলুক। এটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমার উদ্দেশ্য হলো এটা, আমি যখন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার সঙ্গে দেখা করলাম ওনাকেও এটা বললাম, আমি যখন আমেরিকা গেলাম তখন হোয়াইট হাউসেও আমি একই কথা বলেছি, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টেও বলেছি। আমি বলেছি যে কাশ্মীরি মিলিটেন্ট লিডারশিপ রয়েছে, যাদের নেতা হলো সালাউদ্দিন, আমি বলেছি যে ওনার কথাবার্তায় যেন একটা ভদ্রতা অবশ্যই থাকা উচিত, যাতে একজন জেনুইন পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হবে জেনুইন কথাবার্তার মাধ্যমে। এটাই আমার উদ্দেশ্য। বাকি যখন আমি
হাফেজ সাইদ সাহেবের কথা বলি, তখন হাফেজ সাইদ সাহেবের সঙ্গে আমি এই কথাটাই বলি যে যখন মুরিদ ক্যাম্পে যখন আমি গেলাম, আমি তাকে এই কথাটাই বলেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোট করেছিলাম যে যদি এই সময় দুটো দেশ আর কাশ্মীরিদের মধ্যে কথাবার্তা এগিয়ে চলেছে, সেই সময় আমাদের পিসফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা উচিত। চলুন, আশা করছি যে আপনার উপদেশের কিছু তো প্রভাব পড়বে ওদের উপর। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ইয়াসিন মালিকের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। কাশ্মীরে যতজন মানুষ রয়েছে তারা চায় যে কাশ্মীরের সমস্যার সমাধান করো। আমরা কাশ্মীরের ডিসপিউটের মধ্যে থাকতে চাই না, ওরা কাশ্মীরের সমস্যার সমাধান চায়। যদি কাশ্মীরের মানুষ আপনাকে বিশ্বাসই করে, যদি আপনার কথায় ভরসাই করে, তাহলে কেন আপনি ভোটে লড়ছেন না আর কেন জিতে আসছেন না? ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি ইয়াসিন মালিকের ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে জেকেএলএফ এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি গণতন্ত্রে একেবারেই বিশ্বাসী নন। ইয়াসিনজি, এই মেসেজটা আমাকে পাঠিয়েছে ভারতে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা। ওনারা বলেছেন যে এই ভোলা ভালা চেহারাটা, এই যে সুন্দর দুটো চোখ ইয়াসিন মালিকের, এর পেছনে একটা ভয়ঙ্কর চেহারা আছে। ওনারা মনে করেছেন যে কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে বের করে যে দেওয়া হলো তাতে আপনার হাত ছিল। দেখুন, যদি সেখানে আমার হস্তক্ষেপ থাকে তাহলে এতে এক্সক্লুসিভলি একটা জনসভা বসানো হোক, আমি সেখানে উপস্থিত রাজি আছি থাকার জন্য। সেখানে সমস্ত কাশ্মীরি পণ্ডিত ভাই বোনেরা আসুক। তা এই যে এই অভিযোগটা, তা অন্তত পক্ষে আপনি যখন কারোর ওপর অভিযোগ করছেন তখন আপনার কাছে তো এর জন্য কোনো আর্গুমেন্টও থাকা উচিত। আর্গুমেন্ট নয়, ওনারা তো প্রমাণ দিয়েছেন। আর ওনারা বলেছেন যে বিট্টা কারাটে নামের একজন ছিল যে মেরেছে, আপনার কথায় ও 40 জন কাশ্মীরি পণ্ডিতদের মেরেছিল। আপনি আমাকে একটা কথা বলুন, 19শে জানুয়ারি 1990-এ আমাদের কাশ্মীরি পণ্ডিত ভাই বোন আর বয়স্করা সেখান থেকে বেরিয়েছিল। আমাকে এই কথাটা বলুন যে 19শে জানুয়ারি 1990 পর্যন্ত যে যখনই আমি শুনেছি ওরা বলে যে জিনোসাইড হয়ে গেছে, এত হাজার লোক মারা গেছে, তাহলে আমাকে বলুন ওরা যখন সেখান থেকে বেরিয়ে গেল, তা আপনি আমাকে একটু লিস্টটা দিন সেই সব মানুষগুলোর নাম যারা মারা গিয়েছিল। অন্ততপক্ষে তাদের নামগুলো তো দিন। আপনি যদি বলেন শখানেক লোক মারা গেছে, আমাকে সেই শখানেক 19শে জানুয়ারি সমস্ত নাম সেই কেসগুলোতে অন্তর্ভুক্ত আছে। না, আছে। 19 জানুয়ারি 1990-এ নিজেরাই কাশ্মীরে পণ্ডিত ভাই বোন স্বইচ্ছায় সেখান থেকে বেরিয়েছিল। তাহলে আপনি একটা আদালত বসান এক্সক্লুসিভলি সেটা নিয়ে, ওদের বলুন আপনারা শুধুমাত্র লিস্ট নিয়ে আসুন যারা মারা গিয়েছিল, মানে কতজন। আপনার এই কথা আমার মনে থাকবে। কাশ্মীরি পণ্ডিতরা আসবেন আর ইয়াসিন মালিকও আসবেন, আর শুধু এই প্রশ্ন নেই আপকি আদালত হবে। আমি এতে আসার জন্য রাজি আছি। তাই হোক। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে চাই, আপনার যেটা পলিটিক্যাল উদ্দেশ্য, এমন নয় তো যে পলিটিক্যাল পার্টি আর পলিটিক্যাল লিডার যে ইন্ডিয়ায় আছে তাদেরকে কি নেগেটিভ মেসেজ দেওয়া হচ্ছে না, যে বারবার যে ইন্ডিয়া বলে যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড যারা, পাকিস্তান একেবারেই এগোচ্ছে না যে কোনো ভাবে টেররিজমকে শেষ করতে, আপনি ওদের জায়গায় যান, হাফিজ সৈয়দের সাথে দেখা করেন, এটা আপনার তরফ থেকে কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে নেগেটিভ মেসেজ যাচ্ছে না? আমার বোন, আমার একটা প্রশ্ন আছে যেটা আমি আগেও করেছি, এখনো করছি। আমি যখন মুরিদ ক্যাম্পে গেলাম ফুল নলেজ নিয়ে গেলাম, কারণ ওই পাকিস্তানের সমস্ত সংবাদপত্র ছিল, ভাষণও বলা হয়েছিল। তখন হিন্দুস্তান গভর্নমেন্ট, হিন্দুস্তানের যে কোনো পলিটিক্যাল পার্টি বা হিন্দুস্তানের সোসাইটি বা মিডিয়ায় এই খবরটা তৈরি হয়নি কেন হিন্দুস্তানে? তখন হিন্দুস্তান কেন খুশি ছিল? আমার কথাটা শুনুন। এবার আমি অনশন করলাম, যেখানে আমি ওকে কিন্তু ডাকিনি, ও কিন্তু নিজেই এসেছিল। সেই সময় আপনি বললেন, এর মানেটা কি এটা যে যখন আপনার সঠিক মনে হয় যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে, সেই সময় আপনি এটাকে পিছন থেকে অ্যাপ্রিসিয়েট করেন। যখন শুধুমাত্র একটা অনশন সেখানে ও আসে আর সেই সময় আপনারা চিৎকার করলেন, তাহলে আমি কি এটা জিজ্ঞেস করতে পারি না হিন্দুস্তান সরকারকে বা যারা ওটাকে মিডিয়ার লোকেরা ইস্যু তৈরি করেছিল? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড নয়? কারণ
তাহলে তো অফেন্স সেই সময় থেকে বেশি হওয়া উচিত যখন আমি মরিদ ক্যাম্পে গেলাম, যখন আমি ওর ক্যাডারদের খেতাব করেছি। তো স্যার আপনি এটা কি মানেন না যে হাফিজ সঈদ, যেটা কিনা ইন্ডিয়ান গভর্নমেন্টও বলে, যে গোটা 26/11 চক্রান্ত ওই করেছে, ওই হলো মাস্টারমাইন্ড, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল স্টেটমেন্ট। আপনি কি এটা মানেন না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি দেখেছেন যে হিন্দুস্তানের একজন নামকরা সাহেবও গিয়েছিলেন আর হাফিজ সঈদ বাবুর সঙ্গে সাক্ষাৎ করেন, ঠিক? আসলে জবে থেকে আমি সেখান থেকে ফিরেছি, আমার পাসপোর্টও গেছে, আমার সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আর ফিরে আসার পরে আমাকে আবার জেলে পাঠানো হয়েছিল। কিন্তু ওই জার্নালিস্টও মেসেজ নিয়ে গিয়েছিল সরকারের তার কাছে। উনি না বলেছেন, উনি বলেছেন উনি মেসেজ করেন। আরে আমার কথাটা তো শুনুন না, দেখুন এটা আপনি বলছেন, এটা তো আপনি বলছেন, যদি আমার কথা শুনুন, যদিও গভর্নমেন্টের নলেজ ছাড়া ওর সঙ্গে দেখা ও না করে থাকো, তাহলে ওর সেটাই হতো যেটা আমার সঙ্গে হয়েছে। তাহলে আপনি ইয়াসিনজি হাফিজ সরকার সঈদের বলেছে তারা পাঠায়নি, পার্লামেন্ট বলেছে, যে গেছে সেও বলেছে যে আমি সরকারের তরফ থেকে যাইনি। আপনি জবরদস্তি ওনাকে সরকারের অনুগত বানাতে চাইছেন। দেখুন, একটা প্রশ্নের উত্তর আপনি দেননি। আপনি কি মনে করেন যে হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদী, সালাউদ্দিনের মতো মানুষকে যে মেরেছে তেমন একজন সন্ত্রাসবাদী, তারা পিস প্রসেসে বিশেষ কিছু সাহায্য করতে পারবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, যখন আপনার অন্য দেশগুলোর সঙ্গে যুদ্ধ হয়, আপনি পাকিস্তানের সঙ্গেও 3 বার যুদ্ধ করেছেন, তাছাড়াও ছোট ছোট রয়েছে কারগিলেও, বর্ডারগুলোতেও, কিন্তু তবুও আপনি কথাবার্তার পথ খোঁজেন। এই জন্য যখন কনফ্লিক্ট হয় সেখানে সবার এটাই চেষ্টা থাকে যে যখন কথাবার্তার পথ বেছে নেওয়া হয় তখন চেষ্টা থাকবে সেখানে সব মানুষকে আনার জন্য, যাতে এই প্রসেসকে কেউ স্যাবোটাজ করতে না পারে, যাতে এই প্রসেসের মাধ্যমে কোনো ভায়োলেন্স না ছড়ায়। ইয়াসিনজি, মানুষ তো এটা বলে যে হাফিজ সঈদের জায়গা কথাবার্তা টেবিলে নয়, ভারতের জেলে হওয়া উচিত। দেখুন, আমার প্রথমেও এটাই উদ্দেশ্য ছিল, এখনো সেই উদ্দেশ্যই রয়েছে, যে যখন আমি বলি যে মিলিটেন্ট লিডারশিপের এনগেজমেন্ট ইন দ্য ডায়ালগ, আমি শুধু কাশ্মীরি লিডারদের কথা, সালাউদ্দিন যাদেরকে হেড করে, আমি হাফেজ সঈদ সাহেবকে যখন মুরিদ ক্যাম্পে গেলাম সেই সময় পিস প্রসেস চলছিল, আমি সেখানে এই দাবি নিয়েই গিয়েছিলাম যে এই সময় যাতে আমরা এই দুটো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, পিসফুল অ্যাটমসফিয়ারের জন্য। আমি ওর সঙ্গে গল্প করার জন্য ডেকে আনিনি। অন্ততপক্ষে এই কথা তো স্বীকার করছেন যে ওই কথাবার্তায় কোনো লোকেদের যুক্ত করা উচিত নয়। না, দেখুন, কাশ্মীরের মামলায় ওদের শাস্তি কি ওদের পাওয়া উচিত? আপনার কি মনে হয় পাকিস্তানে ঠিকমতো প্রসিকিউশন হচ্ছে? দেখুন, পাকিস্তানের যে ট্রায়াল চলছে, অবশ্যই পাকিস্তান আর হিন্দুস্তান সেই বিষয়ে নিজেদের মধ্যে বেশি কথাবার্তা বলছে, এই জন্য সেটা হিন্দুস্তানিরাই বলতে পারবে যে সেই বিষয়ে এই সময় যে ওখানে ট্রায়াল চলছে তার অভিসন্ধিটা কি। আমি শুধু এইটুকুই বলতে চাই যে বর্ডারের দুদিকেই মানুষেরা আছে যারা শুধু শান্তি চায়, যাদের আত্মীয় স্বজনেরা এই দিকেও আছে আবার ওই দিকেও আছে। আর If I can say the rest of this in English, I want to know why more people don't take note of the fact that we are looking at someone who used to have access to a very violent way of life, and this person has made a turnaround and is talking about peace, is quoting from Faiz Ahmad Faiz, believes in Mahatma Gandhi. Why aren't more people willing to listen to him? That's my question. মানে আপনার প্রশ্ন মানুষের কাছে। উনি মনে করাচ্ছেন যে ইয়াসিন মালিক মিলিটেন্সি ছেড়ে মহাত্মা গান্ধীর পথ অবলম্বন করেছেন, শান্তির পথ অবলম্বন করেছেন, কিন্তু আজও মানুষ আপনার কথা শুনতে রাজি নয়। দেখুন, এই যে কথা শোনার জন্য মানুষ রাজি নয়, তার নেগেটিভ মেসেজ আপনি কাশ্মীরে যে নতুন ইউথ রয়েছে, কারণ আমি যখন বন্দুক ছেড়েছিলাম তখন কাশ্মীরে তো আমার বিরুদ্ধে একটা বড়সড় রেজেন্টমেন্ট হয়েছিল। এটা সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল সিদ্ধান্ত? আর আমাদের যে নতুন জেনারেশন,
আমরা নতুন জেনারেশনকে ট্রেন করেছিলাম সম্পূর্ণ নন ভায়োলেন্ট মুভমেন্টের মতো, যার প্রমাণ আপনারা দেখেছেন 2008 সালে একটা কালেকটিভ ট্রানজাকশন হয়েছিল ফ্রম ভায়োলেন্ট মুভমেন্ট টু নন ভায়োলেন্ট মুভমেন্ট। কিন্তু আপনার যে জেনুইন প্রশ্নটা রয়েছে, যে রেসপন্সগুলো রয়েছে এখন ইন্ডিয়ান অডিয়েন্স আর ইন্ডিয়ান সিভিল সোসাইটির প্রতি, হয়তো এরা কাশ্মীরিদের বলে যে আপনাদের সমস্যা ভায়োলেন্স দিয়ে, বন্দুক দিয়ে সমাধান হবে, শান্তিপূর্ণভাবে হবে না। ইট ইজ নট আ গুড মেসেজ। ইয়াসিন জি, আপনি কাশ্মীরের, আচ্ছা কাশ্মীরের লোক তো আপনার সাথে রয়েছে। দেখুন, যদি আমি কখনো এটা দাবি করব না যে আমি একজন বড় সড়ো লিডার, কতটা বড় আমি, কিন্তু আমি আপনাদের একটা কথা জোর গলায় বলতে পারি, কাশ্মীরের যতজন মানুষ রয়েছে তারা চায় যে কাশ্মীরের সমস্যার সমাধান করো। আমরা কাশ্মীরের ডিসপিউটে থাকতে চাই না, ওরা কাশ্মীর সমস্যার সমাধান চায়। যদি কাশ্মীরের মানুষ আপনাকে এত বিশ্বাস করে, আপনার কথায় ভরসা করে থাকে, তাহলে আপনি কেন ভোটে লড়ছেন না, কেন জিতে আসছেন না? যদি আমি 87-এ একটা এফোর্ট করেছিলাম, আমি তার পরিণতিও দেখেছি। আমি রেড 16 আর ইন্টারোগেশন সেন্টার এবং জেল দেখেছি। যদিও হিন্দুস্তানি অডিয়েন্সের কোনো সন্দেহ আছে যে ওখানে তেহরিকে স্বাধীনতার কথা যদি কেউ বলে তাহলে মানুষ তাদের সঙ্গে নেই, তাহলে আমি একটা প্রশ্ন রাখছি রজত বাবুর কাছে, এই যে গোটা ইন্ডিয়ার টিম রয়েছে, ইন্ডিয়ার টিভি চ্যানেল রয়েছে, এরা বলুক সেখানে মেহবুবা মুফতিকে, উমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ সাহেবকে যে এই গোটা কাশ্মীরের কেউ কংগ্রেসকে কনস্টিটিউয়েন্সি মন্তব্য করুক, তাহলে সেই কনস্টিটিউয়েন্সিতে আপনি ইলেকশন ছেড়ে দিন, অ্যাসেম্বলি আর পার্লামেন্ট, তাহলে এটা কন্ডাক্ট করুক প্রাইভেট ইলেকশন, শুধুমাত্র যে ভাই এখানে মানুষ কার সঙ্গে আছে। তাই আমি রজত বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি যে উনি এটা কন্ডাক্ট করুক, আর আমি তাহলে সেখানে যুক্ত হব আর দেখব মানুষ কার সঙ্গে আছে। ইয়াসিন জি, যদি কাশ্মীরের মানুষ আপনার সাথে থাকে, নিজের ক্যান্ডিডেট দাঁড় করান, এমএলএ বানান, চিফ মিনিস্টার হন, সরকার গড়ুন। দেখুন, 1947 থেকে শুরু করে এখনো পর্যন্ত হিন্দুস্তানের কাশ্মীরে কত ইলেকশন হয়েছে, আর হিন্দুস্তানের সব থেকে বড় গান্ধীবাদী লিডার জয়প্রকাশ নারায়ণ বাবু 1962-তে হিন্দুস্তান টাইমসে একটা আর্টিকেল লিখেছিলেন। উনি সেই আর্টিকেলে লিখেছিলেন, মাই ওন কান্ট্রিম্যান মে অ্যাকিউজ মাই প্যাট্রিয়টিক ক্রেডেন্সিয়াল, বাট আই উড লাইক টু টেল মাই কান্ট্রিম্যান যে কাশ্মীরে যে ইলেকশন হচ্ছে, এই সব ইলেকশন হলো রিগড আর ফার্স। আমরা কাশ্মীরি মানুষদের কথা দিয়েছি যে আমরা মুস্তাকবিলের ফয়সলা করব, ফয়সলা করার চান্স আমরা আজ পর্যন্ত কাশ্মীরিদেরকে দিইনি, আর আমি এটা চাই যে আমরা সেই কথা কবে রাখবো কাশ্মীরি মানুষদের সামনে। কিন্তু এখন সময় বদলে গেছে। আপনি যেটা বলছেন যে উমর আবদুল্লাহর পার্টি রিগ করে ইলেকশন জেতে, মেহবুবা মুফতি রিগ করে ইলেকশন জেতে, কংগ্রেস রিগ করে ইলেকশন জেতে। আমি আপনাকে একটাই কথা বলেছি, আমি বলেছি যদি ইন্ডিয়া টিভি এদের বলে যে সবাই মিলে সেখানে এরা সবাই এক থাকবে, এরা গোটা কাশ্মীরে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করুক যেখানে আপনি প্রাইভেট ইলেকশন করান, আমি সেখানে দাঁড়াবো, আর দেখা যাক মানুষ কার সঙ্গে থাকে। আমি আশা করি আর বিশ্বাস করি যে ইয়াসির মালিক আর ওনার সমস্ত সঙ্গীরা মিলেমিশে কাশ্মীরের ভালোর জন্য আর কাশ্মীরে বসবাসকারী মানুষের জন্য, তাদের সমস্যার সমাধানের জন্য কাজ করবেন, ভারতের সরকারের সাথে কথা বলে উপায় বার করবেন। আজকের মামলা তাহলে এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।